নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি নাম সুন্দরবনের ভয়ঙ্কর। লেখক কৌস্তভ রয়। বন্ধুরা, যদি গল্পটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। এরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। আষাঢ় মাসের মাঝামাঝি হতে চলল, তবু এবার খুব একটা বৃষ্টি হচ্ছে না। আমি আমাদের ছাদের ঘরের বসে বাইরের আকাশ দেখছিলাম। এমন সময় সিঁড়িতে দুপতাপ শব্দ শুনে পিছন ফিরে তাকালাম। দেখি প্রহুল ঘরে ঢুকছে। সে হাজির হয়েই বলল, চটপট চল, অরণ্য দাদু এসেছেন, তোকে ডাকতে বলল আমায়। অরণ্য দাদু আসলে পটাইয়ের দাদু। পেশায় ছিলেন একজন ফরেস্ট রেঞ্জার। দীর্ঘ চাকরি জীবনে ঘুরেছেন অনেক জায়গাতে। মাস চারেক পর পর আসেন পটাইদের বাড়ি, আর তখনই আমাদের দারুণ দারুণ গল্প বলে শোনান। এর আগে যখন এসেছিলেন তখন সমুদ্রগড়ের এক জমিদার বাড়ির দারুণ এক ভৌতিক অভিজ্ঞতা আমাদের শুনিয়েছিলেন। পটাইদের বাড়ি পৌঁছতে না পৌঁছতেই বড় বড় ফোঁটায় বৃষ্টি নেমে এল। বাড়ির সামনেই বারান্দাটায় ইতিমধ্যে বাকিরা এসে উপস্থিত হয়েছে। স্বজনে খুব খেতে ভালোবাসে এবং যথারীতি একটা চিপসের প্যাকেট থেকে চিপস বার করে খেতে লাগলো। একটা চেয়ার আছে যেটায় দাদু এসে বসবেন। আমি আর প্রহুল দুজনে বসার সাথে সাথেই কফির কাপ হাতে নিয়ে অরণ্য দাদু এসে বসলেন। বসার পর আমাদের দিকে তাকিয়ে বললেন, তারপর খবর কি সবার? পড়াশোনা কেমন চলছে? ভালো চলছে দাদু। বাহ, বেশ। তারপর সজনে, তুই কি নতুন কোনো খাবার খেলি নাকি পুরনোগুলোই জাবর কাটছিস? সজনে চিপস চিবোতে চিবোতেই বলল, আমি কি গরু যে জাবর কাটবো? পটাই এই সময় পিছন থেকে কিছু একটা বলে সজনেকে রাগিয়ে দেওয়ার তাল করছিল, কিন্তু আমরা ওকে মানা করলাম। অরণ্য দাদু কফির কাপে চুমুক দিয়ে বললেন, চল তাহলে তোদের আজ একটা গল্প শোনাই। তখন আমার পোস্টিং ছিল সুন্দরবনে। চামটায় আমার অফিস। জানিস তো, আমাদের ভারতবর্ষে সুন্দরবনের মতো সুন্দর জিনিস আর একটাও নেই। আমি যে সময়কার কথা বলছি তখন সুন্দরবনে বাঘের উপদ্রব এখনের থেকে অনেক অনেক বেশি। আমার এলাকায় শুধু বাঘ নয়, তার সাথে চোরা শিকারীরাও ভীষণ জ্বালাচ্ছে। কিছুদিন আগেই এখানে একটা বেশ পরিচিত পুরনো বাঘের মৃতদেহ আমরা পেয়েছিলাম। চোরা শিকারীদের গুলিতে বাঘটা মারা যায়, কিন্তু গার্ডরা এসে যাওয়াতে ওরা দেহটা ফেলেই পালিয়ে গেছিল। তা একদিন অফিসে বসে বিকেলে কাজ করছি, বুঝলি, এমন সময় একজন গার্ড এসে বলল, স্যার, আপনার ফোন এসেছে। বড় সাহেব ফোন করেছেন। চামটা অঞ্চলের বড় কর্তা অসীম গাঙ্গুলি বেশ রাশভারী মানুষ। কাজে একটু গাফিলতি দেখলে ভীষণ খুঁতখুত করেন। আমি তড়িঘড়ি গিয়ে ফোন করলাম। ফোনে বড় সাহেব আমাকে জানালেন যে দলটা সেদিন ওই বাঘটাকে মেরেছিল, চর মারফত খবর এসেছে যে তারা আজ ওই তেঁতুল বাঁকির চরে থাকবে সবাই। আমি যেন একদম দেরি না করে সেখানে পৌঁছে যাই। আমি জানিয়ে দিলাম যে একটু পরেই বেরোচ্ছি। দাদু এই পর্যন্ত বললেন এবং সঙ্গে সঙ্গেই একটা কান ফাটানো আওয়াজ করে বাজ পড়ল কাছেই কোথাও, আর পটাইদের লাইটটা টপ করে নিভে গেল। লোডশেডিং। মেঘের জন্য অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে আজকে। কিছুক্ষণের মধ্যেই পটাইয়ের দিদি এসে একটা বড় বাটিতে করে মুড়ি মাখা আর একটা দেওয়ালগিরি রেখে গেলেন। দাদুও চেয়ার থেকে নেমে এসে এক মুঠো মুড়ি মুখে দিয়ে আবার শুরু করলেন। তারপর কোন পা মাত্রই তো আমি দুজন ফরেস্ট গার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটা খাল ধরে মিনিট খানেক চলার পরেই
আমাদের লঞ্চ এসে কালিন্দী নদীতে পড়ল। এই সময় নদীতে বেশ জল থাকল, তাই আমাদের লঞ্চ জলের ঢেউয়ে বেশ দুলতে থাকল। ততক্ষণে সন্ধে হয়ে গেছে। চাঁদের হালকা আলো এসে পড়েছে নদীর জল আর দুপাশের ঝোপঝাড়ের উপর। এরকমভাবে প্রায় মিনিট 20 চলার পর একটা অপেক্ষাকৃত সরু খালে আমরা ঢুকলাম। এটাই কুমিরমারির খাল, তেঁতুলবাকির চরের শেষে। এই তেঁতুলবাকির চরের খুব একটা সুখ্যাতি নেই। এখানে বাঘের উপদ্রব বেশ ভালোই। দিনের বেলা এদিক দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখা যায় কোনো না কোনো দ্বীপে পথ পথ করে উঠছে এই পাদা অঞ্চলের সব থেকে ভয়ানক নিশান। একটা লাঠির ডগায় আটকানো একটা ছেঁড়া শার্ট বা গেঞ্জির টুকরো। আমি জিজ্ঞেস করলাম, দাদু, এই চিহ্নটা কেন সব থেকে ভয়ানক? দাদু বললেন, আসলে কি জানিস তো, ওখানের মানুষদের জীবন খুব একটা সহজ নয়। এই নিশানটা একদিকে যেমন ভীষণ কষ্টের, সেই রকম আবার সাবধানেরও। আসলে কি বলতো, যদি কোনো মানুষকে কোনো দ্বীপে বাঘ নিয়ে যায় বা মেরে ফেলে, তাহলে তার দলের সাথীরা তার একটা কাপড়ের টুকরো লাঠির ডগায় আটকে সেটাকে পুঁতে দেয়। তার মানে এখানে বাঘে মানুষ মেরেছিল। তা শোন, তারপর সুন্দরবনের অনেক দ্বীপেই অনেক অনেক ভাঙাচোরা কুটি বাড়ি আছে জানিস। বেশিরভাগই হ্যামিল্টন সাহেবের আমলে তৈরি। এই তেঁতুলবাকির চরেও একটা আছে। চোরা শিকারীদের সেইখানেই পাওয়া যেতে পারে, এই আশায় আমরা সেটার দিকেই এগোলাম। চারিপাশে বুনো বেতাল পরাণ, তার ভেতরেই সন্ধ্যের অন্ধকারে একটা প্রাচীন জন্তুর মতো দাঁড়িয়ে আছে বাড়িটা। দরজা টরজার কোনো বালাই নেই। আমরা খুব সাবধানে যথাসম্ভব শব্দ না করে ভেতরে ঢুকলাম, কিন্তু বাড়িটা পুরো ফাঁকা। চোরা শিকারি কেন, একটা ইঁদুর চামচিকে ছাড়া আর কিচ্ছু নেই। আমরা এটা দেখে বেশ একটু দমে গেলাম। তাহলে কি আমরা যে আসবো এটা ওরা আগে থেকেই জেনে গেল? যাক, এতটা এসেছি যখন, অপেক্ষা করেই যাই। 3 জন মিলে একটা ঘরে বসলাম ঘাপটি মেরে। আমার সঙ্গে যে 2 জন গার্ড ছিল, তাদের একজনের নাম বিকাশ প্রামাণিক আর একজনের নাম ইসমাইল। বিকাশ আগে ছিল বাউলে, তার একমাত্র ছেলেকে বাগে নিয়ে যায়। তারপর সে ফরেস্টের চাকরিতে যোগ দেয়। ইসমাইল আমাদের লঞ্চের ড্রাইভার। সন্ধে গভীর হতেই জঙ্গলের চেহারা পাল্টে গেল। বাইরের গাছপালার ভিতর থেকে নানা পোকামাকড় আর ঝিঝির শব্দ আমাদের কানে আসছে। দূরে কোথাও হরিণ ডেকে উঠল শুনতে পেলাম। টর্চ জেলে ঘড়িটা দেখলাম একবার, 8টা বাজে। এ পর্যন্ত বলে দাদু একটু থেমে জল খেলেন কিছুটা। আমরা তখন সবাই ঘন হয়ে বসেছি। ভেজা ঠান্ডা হাওয়া দেওয়ালগিরির আলোটাতে একটু কাঁপন ধরিয়ে দিলে, সাথে আমাদের ছায়াগুলো কেঁপে গেলে। দাদু একটা মৌরি লজেন্স মুখে দিয়ে আবার বলা শুরু করলেন। আমরা তো বসে আছি, আর বিকাশ মাঝে মাঝে জানলা দিয়ে উঁকি মেরে বাইরেটা দেখছে। আমি তাকে মানা করতে যাচ্ছিলাম, তখন আমার মনে হলো বাইরেটা বড্ড বেশি চুপচাপ হয়ে গেছে। সব পোকামাকড়ের আওয়াজ যেন চলতে চলতে দুম করে বন্ধ হয়ে গেছে। ঠিক সেই সময় আওয়াজটা শুনতে পেলাম আমিও। বাইরের খালের জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাপিয়ে আমাদের কানে এলো একটা অস্পষ্ট ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর। কে যেন হাহাকার করে ডাকছে, বাবা, এই তো আমি, তোমার কথায়, আমার কাছে এসো বাবা। যেন আমাদের আশেপাশের হেতাল পরাণের ঝোপের ভিতর থেকে হাওয়া সেই আওয়াজকে আমাদের কাছে ঠেলে পৌঁছে দিচ্ছে, যেন সেটা যেন তাকে দিতেই হবে।
না দিলে তার একদমই উপায় নেই। ইতিমধ্যে বিকাশের দেখি মুখ চোখের ভাব বদলে গেছে। সে একবার বাইরের দিকে তাকিয়ে কাকে যেন খোঁজার চেষ্টা করলো। তারপরেই তারাগদাই, তারাগদাই, আমি আসছি বলে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সঙ্গে সঙ্গে দেখি ইসমাইল ও সর্বনাশ, স্যার শিগগিরই আসুন বলে বেরিয়ে চলে গেল। আমি বাইরে এসে দেখি অন্ধকার অনেক বেড়ে গেছে। সমস্ত দ্বীপের সব কিছুর মধ্যে থেকে যেন এই অশরীরী কণ্ঠস্বর, তার সেই ডাক আমাদের কাছে পৌঁছে দিচ্ছে, বাবা এই তো আমি, আমার কাছে এসো বাবা, এসো। বিকাশের পিছনে যেতে যেতে আমি ইসমাইলকে জিজ্ঞেস করলাম, বদাই কে? আর বিকাশ ওই রকমভাবে বেরিয়ে গেল কেন? ইসমাইল বলল, স্যার বদাই বিকাশদার ছেলে, ওকে বড় মামু নিয়েছিল গতবার। এবেগো ভূত স্যার, তাড়াতাড়ি চলেন, নইলে বিকাশদারে বাঁচানো যাইব না। কথাটা শুনে আমার সমস্ত শরীর বেয়ে যেন একটা আতঙ্কের স্রোত নেমে গেল। যাকে বাঘে মেরে ফেলেছে সেই ছেলে আবার ডাকে কি করে? বিকাশ দৌড়েছিল পুঁথিবাড়ির পিছন দিকটায়। এদিকে জঙ্গল বেশ গভীর। সে জঙ্গলে ঢুকে যাওয়ার কিছুটা আগেই ইসমাইল চড়ে দৌড়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তাদের কাছে যাওয়ার মধ্যেই ইসমাইল বিকাশকে মাটিতে ফেলে তার উপর চড়ে বসেছে, আর বিকাশ ছটফট করছে। আমি বিকাশকে জিজ্ঞেস করতে যাব, এই সময় আমার চোখ পড়ল সোজাসুজি। আমরা যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে একটু দূরেই গভীর জঙ্গলের শুরু। জায়গাটা অনেক ঝোপঝাড় আর পুরো হাকুচ অন্ধকার। সেদিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর যেন আতঙ্কে হিম হয়ে গেল। ওই অন্ধকারের মধ্যেও স্পষ্ট দেখলাম একটা সুন্দরী গাছের নিচে যেন অন্ধকার জমাট পেতে আছে। ঘন মিষ্কাল অন্ধকার দিয়ে তৈরি একটা আদিম ক্রূর অপার্থিব ছায়া মূর্তি আমাদেরকে দেখছে। মতে আশেপাশে সেই ডাক কিন্তু তখনও অবিরাম বেশি বেড়াচ্ছে বাতাসে। ইসমাইলও মনে হয় সেই মূর্তিটাকে দেখে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। সে সুযোগে বিকাশ তার এক খুশিতে ছিটকে ফেলে দিয়ে উঠে দাঁড়ান। আমি তাকে নড়তেই পারছি না। পা দুটোকে অসম্ভব ভারী মনে হচ্ছে, যেন এ আমার নিজের পা নয়, আমার ইচ্ছেতে কিছুতেই নড়বে না। বিকাশের আর হাতখানেক মতো বাকি মূর্তিটার কাছে পৌঁছতে এই সময় বাঘের গর্জনে পুরো দ্বীপটা কেঁপে উঠল। আর মুহূর্তের মধ্যে ওই মূর্তিটার পাশ থেকে একটা প্রকাণ্ড বাঘ এসে বিকাশের ঘাড়ে পড়ল। আবার পলক ফেলার আগেই তাকে নিয়ে উধাও হয়ে গেল, আর আমার ও চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। আমরা সবাই তখন ওর গায়ে ঘেঁষে বসেছি পুরো। দাদু থেমে যেতেই সবাই বলে উঠলাম, তারপর 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 জ্ঞান ফিরলে দেখি ইসমাইল খাল থেকে জল এনে আমার মুখে চোখে জল দিচ্ছে। ওর হাত ধরে উঠে বসলাম। মাথাটা ঝিমঝিম করছিল। মূর্তিটা যেখানে ছিল সেদিকে তাকিয়ে দেখি কিচ্ছু নেই, আর ঝিঝি ও পোকামাকড়ের ডাক আবার শোনা যাচ্ছে। আমরা বিকাশের দেহটাকে অনেক খুঁজলাম, কিন্তু না, পেলাম না, কিচ্ছু আর পেলাম না। তারপর ফিরে এলাম। এ পর্যন্ত বলে দাদু চুপ করলেন। বৃষ্টি পড়লেও তার তোড় সেরকম বেশি নয় এখন। হালকা বিদ্যুতের আলোয় এক ঝলক পটাইদের রঙ্গন ফুলের গাছটা দেখতে পেলাম। পটাই জিজ্ঞেস করলো, দাদু বাঘটা ওখানে ছিল যে তোমরা টের পাওনি? দাদু একটু হাসলেন, বললেন, তোদের বলেছিলাম তো, কিছুদিন আগে আমার এলাকায় একটা বাঘের মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমরা বললাম, হ্যাঁ হ্যাঁ বললে তো। সেই বাঘটার মৃতদেহ আমি দেখেছিলাম। বাঘটার লেজ ছিল না। হয়তো কোনো লড়াইতে বা চোরা শিকারীরাই হয়তো কেটে নিয়েছিল।
তারপর একটু চুপ করে থেকে বললেন, যে বাঘটা বিকাশকে সেদিন তুলে নিয়ে গেল সেই বাঘটারও কিন্তু নেই ছিল না। দাদুর কথা শেষ হতে না হতেই আবার জোরে বিদ্যুৎ চমকে উঠল। আর কোথা থেকে জানি দমকা একটা হাওয়া এসে নিভিয়ে দিয়ে গেল দেয়ালগিরিটা। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি।